অনেকবার হয় না আমরা আমাদের বন্ধুবান্ধবদের সাথে রাত্রিবেলায় ঘুরতে বেরিয়ে যাই। আমরা এইসব ছোটো ট্রিপসের জন্য অ্যাকচুয়ালি স্পেশালি ছোটো ট্রিপগুলোতে আমরা সময় তারিখ কী তিথি চলছে সেসবের দিকে লক্ষ্য করি না। অনেক সময় তো এরকম হয়ে যায় যে আমরা কথা বলতে বলতে এতটাই মগ্ন হয়ে যাই যে আমরা কোথায় পৌঁছে গেছি সেটাই আমাদের ঠিক থাকে না। এমনই একটি ঘটনা ঘটে মধ্যপ্রদেশের কয়েকজন বন্ধুর সাথে। এদের মধ্যে একজনকার নাম হচ্ছে অমিত, যেই কাহিনীর মূল ক্যারেক্টার। যদিও ঘটনাটি সবার সাথেই ঘটেছিল, তবুও আমরা অমিতকে নিয়েই কাজটা করব। সব মিলিয়ে অমিতের 4 জন বন্ধু ছিল। তাদের মধ্যে একজন তার পিসির ছেলে, তার নাম হচ্ছে কৃষ্ণা। অমিতের একটা ভাগ্নে ছিল, তার বয়স 2 বছর। আজকে তার জন্মদিন পালন করা হবে, সেই উপলক্ষে তার সমস্ত বন্ধুরা এখানে এসেছে। অমিতের যে ভাগ্নে ছিল তার বার্থডে সেলিব্রেশনটা তার বাড়িতেই হচ্ছিল। অমিতের সমস্ত বন্ধুরাই চলে এসছে, খুব ভালোভাবে সেলিব্রেটও করা হচ্ছে। বার্থডে সেলিব্রেট করতে করতে রাত প্রায় 1টার কাছাকাছি চলে এসছে। এখনও ওখানে ভিড় জাঁকজমকপূর্ণ, কারণ এখনও মহল খুব গরম আছে। খাওয়া দাওয়া চলছে এখন, আত্মীয় স্বজনরা এখনও আছে। অ্যাকচুয়ালি বার্থডেটা স্টার্ট একটু দেরিতেই হয়েছিল, কারণ অমিতের যে জামাইবাবু ছিল সে একটু বাইরে থাকতো, সেখান থেকে তার আসতে দেরি হয়ে যায়। তাই কেক কাটিং সমস্ত কিছু শুরু করতে একটু দেরি হয়ে যায়। বার্থডে স্টার্টিং হয় প্রায় 10টার কাছাকাছি, তাই এখনও পর্যন্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়নি। তো অমিতের যে সমস্ত বন্ধুরা ছিল তারা সবাই মিলে ডিসিশন নেয় যে আজকের দিনটাকে তাহলে স্মরণীয় করে রাখা যাক। কেক কাটা তো হয়ে গেছে, বড়দের খাওয়া দাওয়া চলছে, এই সময়ের মধ্যে আমরা একটু কোথাও বাইরে থেকে ঘুরে আসি, একটা ছোট্ট নাইট আউট ট্রিপ করে আসি। সবাই খুব এক্সাইটেড হয়ে যায়। অমিতের কাছে নিজের একটা গাড়ি ছিল, 5 সিটার গাড়ি। ওরা 4 জন গাড়িটা নিয়ে বেরিয়ে চলে আসে। ওদের বেশি দূর যাওয়ার প্ল্যান ছিল না, ওরা সামনেই ঘোরাঘুরি করার প্ল্যান ছিল, কিছু খাওয়া দাওয়া করবে বাইরে, মানে কোল্ড ড্রিঙ্ক এসব কিছু জিনিস, কারণ বাড়িতে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই আছে। এরা যে বাইরে নাইট আউট ট্রিপে যাচ্ছে বাড়ির কাউকে কিন্তু জানায়নি। কিছু দূর যাওয়ার পর এরা সামনে একটা ডিপার্টমেন্টাল স্টোর দেখতে পায়, যেটা 24x7 ওপেন থাকে। ওখান থেকে এরা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নেয় আর কিছু স্ন্যাক্স, মানে চানাচুর টাইপের এইসব জিনিস। এই কোথাও যাবে, গাড়ি থামাবে, রাস্তায় গাড়ি পার্ক করে সবাই মিলে একটু পার্টি করবে আর কি। এরা কথা বলতে বলতে কখনই তারা শহর থেকে বাইরে বেরিয়ে চলে এসছে কারোর এই লক্ষ্য নেই। রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় মধ্যরাত। রাস্তাতে কেবলমাত্র এদের গাড়িটাই ছুটছে, আর এদের গাড়িতে খুব হাই ভলিউমে মিউজিক বাজছে। অমিত মনে করে যে এই রাত্রিবেলায় এই রাস্তায় গিয়ে কী লাভ, একটু অ্যাডভেঞ্চার হবে। তাহলে অ্যাডভেঞ্চারের জন্য গাড়িটাকে এই মেন হাইওয়ে থেকে একটা কার্ট নিয়ে নিই। তারপর ওরা রাস্তা থেকে কার্ট নিয়ে নেয়। আর অমিত জানতো যে এই রাস্তাতে কিছু দূর যাওয়ার পর একটা পিকনিক স্পট আছে, সেই পিকনিক স্পটে গিয়ে এরা বসবে সবাই। আর ওই পিকনিক স্পটে গিয়ে সবাই বসবে, আর ওখানে কোল্ড ড্রিঙ্ক চিপস স্ন্যাক্স যেসব নিয়ে এসছে ওখানে বসে খাওয়া দাওয়া হবে, একটু গল্প গুজব হবে আর কি। সমস্ত বন্ধুরা অনেক দিন পর একসাথে দেখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এরা ওই পিকনিক স্পটের মধ্যে পৌঁছে যায় এবং গাড়ি থামিয়ে বেরিয়ে আসে। গাড়ি থেকে বেরিয়ে ওরা দেখতে পায় কি জায়গাটার মধ্যে খুব দুর্গন্ধ আসছে। একটু এদিক ওদিক দেখানোর পর দেখতে পায় একটা কুকুর মরে পড়ে আছে, আর তার জন্য জায়গাটা খুব দুর্গন্ধ হয়ে আসছে, ঠিক মতো শ্বাসও নেওয়া যাচ্ছে না। সবাই মিলে ডিসাইড করে যে এখানে থাকবো না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে একটা জঙ্গল আছে ওখানে যাব। অ্যাকচুয়ালি আজকের দিনটাকে ওরা স্মরণীয় করতে চেয়েছিল, তাই তারা অ্যাডভেঞ্চারপূর্ণ নাইট ট্রিপ করতে চাইছে। কিছুক্ষণের মধ্যেই এরা জঙ্গলের মধ্যে প্রবেশ করে যায়। তখন এরা দেখতে পায় যে এই ঘন জঙ্গলের মধ্যে একটা ছোট রাস্তা আছে। সেই রাস্তা থেকে একটা ছোট ছেলে ঠিক না, 15 থেকে 20 বছরের মাঝামাঝি কোনো একটা ছেলে হবে, সে ওই জঙ্গলের মধ্যে খুব ঘাবড়ে আছে, আর এদিক ওদিক রাস্তার এপাশ ওপাশ তাকাতে তাকাতে ওদের গাড়ির দিকে এগিয়ে আসছে। ওই ছেলেটা দুটো হাত নাড়িয়ে এদেরকে দাঁড়াতে বলে, যেন হেল্প চাইছে, এই জঙ্গলের মাঝে হেল্প চাইছে। এরা ইয়ং ছেলে বলে যদি কোনো ট্র্যাপ হয়, ডাকাতের ট্র্যাপ হতে পারে, কিন্তু এরা বলছে আমরা প্রত্যেকে আছি হাট্টা কাট্টা ছেলে, ডাকাত হলেও দেখে নেব, ভয়ের কিছু নেই, গাড়ি দাঁড় করা, যদি ছেলেটা সত্যিই কোনো হেল্পের প্রয়োজন হয়। ওই ছেলেটা হেঁটে হেঁটে ড্রাইভার সিটের কাছে আসে আর বলে, ভাইয়া আমাকে একটু হেল্প করে দিন না, সামনে একটা ছোট বস্তি আছে, ওখানেই আমি থাকি, কিন্তু আজ একটু কাজে একটু বাইরে বেরিয়েছিলাম, তো আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমরা এই বস্তিতে নতুন এসেছি, তো তাই আমি এখানে রাস্তাঘাট ঠিকঠাক চিনতে পারছি না। আপনারা যদি আমাকে একটু আপনাদের গাড়িতে নিয়ে একটু যদি আগে পর্যন্ত ছেড়ে দেন তো আমার খুব উপকার হবে। ছেলেটা একদম পাতলা সিম্পল ছেলে ছিল। এরা বলে ঠিক আছে, চলে এসো, পিছনে যে সিটটা আছে ওখানে বসে পড়ো। এরা ছেলেটাকে বসিয়ে নেয়, আবার গাড়ি চলতে শুরু করে, আর এরা নিজেদের মতো আবার গল্প গুজবে মেতে ওঠে। ছেলেটার দিকে এদের কারোরই ধ্যান নেই। কিছুক্ষণ যাওয়ার পর ওই ছেলেটা হঠাৎ বলে ওঠে, দাদা দাদা গাড়িটা থামিয়ে দিন,
এখান থেকে আমার যাওয়ার রাস্তা, আমি রাস্তাটা চিনতে পেরেছি, আমি এখান থেকে চলে যাব। এরা বলে বাহ ঠিক আছে, তাহলে একে নামিয়ে দিই, আর আমরাও কিছু দূর আগে গিয়ে আমরাও পার্টি করে বাড়ি ফিরে যাব। ওই ছেলেটা গাড়ি থেকে নেমেই ওই যে ছোটো কাঁচা রাস্তার মতো ছিল, মানে ক্ষেতের মতো যে রাস্তা থাকে সেরকম রাস্তার মধ্যে দিয়ে ছেলেটা যেতে শুরু করে। অমিতের মনে হয় অন্ধকারে ছেলেটার কত দূর যাবে, আমি গাড়ির লাইটটাই ছেলেটা দিকে একটু করে দেখিয়ে দিই, ছেলেটা যাতে কিছু দূর চলে যায়, ওরও সুবিধা হবে, আর আমাদের ওখানে আছি একটু পরে না হয়ে যাবো, 2-5 মিনিট লেট হবে আর কি। তো এরাও ওদের গাড়িটা স্টার্ট করেই ওই ছেলেটা যেদিকে যাচ্ছিলো সেদিকে গাড়ির মুখটা করে দেয়। তো ছেলেটা ওভাবে যেতে থাকে এবং কিছু দূর যাওয়ার পর ছেলেটা একটা একটা টার্ন নিয়ে নেয়, টার্ন নিয়ে ছেলেটা অন্ধকারে গায়েব হয়ে যায়, মানে অন্ধকার রাস্তায় যেটা হয় আর কি, দেখতে পাওয়া যাচ্ছে না। তো ছেলেটা গায়েব হয়ে যায় এদের কাছ থেকে। তখনই এদের যে ছোটোবেলার বন্ধু বিবেক বলে ওঠে, ভাই 2 মিনিট দাঁড়া না, খুব এমার্জেন্সি আছে, আমাকে এখনই প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, একটু দাঁড়া। এরা বলে ঠিক আছে দাঁড়াচ্ছি। এই করতে করতে কিছুক্ষণ অপেক্ষা করে এরা, কিন্তু আসেনি। এরা নিজেদের বলে, ভাই 1 নম্বর বলে আবার 2 নম্বরের জন্য চলে গেল নাকি। বিবেক তো ওখান থেকে সাইডে চলে যায়, কিন্তু বাকি যারা ছিল তারাও গাড়ি থেকে নেমে যায় এবং তারা বলে এই জঙ্গলের মাঝে কিছু ফটোশ্যুট হয়ে যাক, সবাইকে কালকে দেখানো হবে যে আমরা রাত্রিবেলা নাইট ট্রিপ করে এসেছি এরকম জঙ্গলে, একটা অ্যাডভেঞ্চারাস পূর্ণ নাইট ট্রিপ। ফটো এসব তুলছিল, কি ফটো তুলছিল, ভিডিও করছিল, আর এসব করতে করতে হঠাৎ করে বিবেকের চিৎকারের শব্দ শুনতে পায় এরা। এরা প্রত্যেকেই ঘাবড়ে যায়, এরা প্রত্যেকেই বিবেক বিবেক কোথায় তুই বিবেক। এরা সবাই একজোট হয়ে যায় আর বিবেককে খুঁজতে থাকে, কিন্তু বিবেকের তরফ থেকে কোনো রেসপন্স নেই। কিছু দূর আগে এগিয়েই, মানে কি একটু আগে এগিয়েই সামনে একটা বড় গাছ, খুব পুরনো বড় গাছ, আর বিবেক ওই বড় গাছের নিচে বসে কান্না করছে। এরা বিবেকের কাছে যায় আর বিবেককে বলে, বিবেক তুই কান্না করছিস কেন, কী হয়েছে তোর? কিন্তু এরা দেখে বিবেকের শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে, আর কোনো রেসপন্স না করেই ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই ভাবে এর কি হয়ে গেল, এত সুন্দর ছেলেটাকে নিয়ে এলাম আমরা, এরকম শক্তিশালী ছেলে হঠাৎ করে এরকম বেহুশ কী করে হয়ে গেল, চলো চলো একে তাড়াতাড়ি ওঠাও আর গাড়িতে করে হসপিটাল নিয়ে যেতে হবে। এরা কোনো রকম বিবেককে উঠিয়েছে কি, তখনই অমিতের নজর পড়ে ওদের লেফট সাইডে আর একটা গাছ ছিল, আর ওটাও একটা পুরনো বড় গাছ। দেখতে পায় যে ওই বড় গাছের পিছনে একটা ভয়ানক ক্রিয়েচার, যেটা এদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বনের পশুরাজ সিংহ যেমন শিকার করার আগে তার এক দৃষ্টিতে যেরকম লক্ষ্য করে থাকে, সেরকমভাবেই তাকিয়ে আছে এদের দিকে সবাই। অমিত ইশারায় বাকিদেরকে ওই গাছটার দিকে তাকাতে বলে। যে ক্রিয়েচারটা ছিল, এই ক্রিয়েচারটা ভাল্লুকের মতো দেখতে ছিল, কিন্তু ওর মাথাটা ছিল অন্যরকম, রাউন্ড গোল শেপ, আর চোখগুলো থেকে যেন আগুন বেরোচ্ছে, পুরো লাল, আর যেন আগুনের আভা আছে সেরকম। এই ক্রিয়েচারটাকে যে কোনো নর্মাল মানুষ যদি দেখে রাত্রিবেলায়, তো সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলবে, এতটাই ভয়ানক দেখতে ছিল। অমিতের তো পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। এরা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পায় যে ওখানে শুধুমাত্র একটি ক্রিয়েচার নেই, প্রায় 8 থেকে 10টি ওরকম ক্রিয়েচার আছে। একটি নিচে আছে আর বাকিগুলো গাছের ডালে ঝুলছে, আর সবাই এদের দিকেই তাকিয়ে আছে, আর এরা প্রত্যেকেই হুবহু একই রকম দেখতে। এরা কিছু চিন্তা ভাবনা করতে পারবে কি তার আগেই যে ভাল্লুকের মতো যে ক্রিয়েচারটা ছিল ওই বড় গাছটার পিছনে, সে ধীরে ধীরে এদের দিকে এগোতে থাকে। গাছের উপর যারা ছিল তারাও ধীরে ধীরে নামতে থাকে। এরা তখন নিজেদের মধ্যে বলে ওঠে, ভাগ ভাই ভাগ এখান থেকে, এখানে খুব বড় বিপদ। এরা বিবেককে কাঁধে করে তুলে নেয় আর গাড়ির দিকে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে এরা বিবেককে গাড়ির পিছনে সিটে বসে দেয় এবং বাকি সবাই গাড়ির মধ্যে বসে গাড়ি লক করে নেয়। আর তখনই গাড়ির ORVM মিররে দেখতে পায় কি, যে ওই যে নতুন যে ছেলেটা এসেছিল, যাকে ওরা লিফট দিয়েছিল, সেই ছেলেটা পিছন দিক থেকে এগিয়ে আসছে। অমিত মনে মনে ভাবে যে ওই ছেলেটাকেও হেল্প করা দরকার, কারণ ওই ছেলেটাও এই সমস্ত জঙ্গলি ক্রিয়েচারের শিকার হয়ে যেতে পারে, একেও বাঁচাতে হবে। তাই সে গাড়ি তো স্টার্ট তো করেছিল, কিন্তু গাড়িটাকে আগে এগোয়নি, ওর আসার জন্য অপেক্ষা করছিল। ওই সমস্ত যে ক্রিয়েচারগুলো আসছিল ওদের পিছন তাদের কিন্তু আর দেখা পাওয়া যায়নি, সেগুলো হয়তো চলে গেছে কি আছে বা কোথাও লুকিয়ে শিকারের অপেক্ষা করছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কেবলমাত্র ওই ছেলেটাই ধীরে ধীরে এদের গাড়ির দিকে এগিয়ে আসছে। কিন্তু এরা যখনই ORVM ভালো করে লক্ষ্য করে, তো দেখতে পায় কি, যে ওই ছেলেটার চোখ একেবারেই অবিকল ওই ক্রিয়েচারগুলোর মতো দেখতে। অমিতের মাথা পুরোপুরি শূন্য হয়ে যায়। বাকি যারা ছিল তারাও খুব অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। আর ধীরে ধীরে ওই ছেলেটার চেহারা ওই ক্রিয়েচারের মতো বদলতে শুরু করে।
দূরে কিছু জঙ্গলি কুকুর ওই ছেলেটার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে, কিন্তু এতে ওই ছেলেটার কোনো ভ্রুক্ষেপ নেই। ছেলেটা ধীর পায়ে এদের গাড়ির দিকে এগিয়ে আসছে। এর মধ্যেই এদের যে বন্ধু মানে যে ভাই ছিল কৃষ্ণা, ও বলে, ভাই গাড়ি চালা, জলদি জলদি গাড়ি চালা। কিছুক্ষণের মধ্যে এদের গাড়ির স্পিড 80-90-এর কাছাকাছি নিয়ে চলে আসে। এত স্পিডে গাড়িটা চলছে, কিন্তু ওই ছেলেটা এদের গাড়ির বরাবর স্পিডে ওদের পিছনে ছুটে ছুটে আসছে আর গাড়ির মধ্যে আঘাত করছে। এমনভাবে আঘাত করছে যে গাড়ির যে পিছনে যে গ্লাসটা থাকে সেই গ্লাসটাও ভেঙে গেছে, গ্লাসে ক্র্যাক চলে এসছে। কোনো মানুষের হাতের আঘাতে গাড়ির যে উইন্ডশিল্ডগুলো থাকে মানে পেছনে যে উইন্ডো থাকে সেটা কিন্তু ভেঙে যাওয়া সম্ভব নয় বা তাতে ক্র্যাক আসা সম্ভব নয়, কারণ ওটা খুব শক্ত মজবুত হয়। ওরা কোনো রকমে ওদের গাড়িটাকে ওখান থেকে বার করে নিয়ে চলে আসে আর পুনরায় ওরা হাইওয়েতে উঠে যায়। এবং এই হাইওয়ে থেকে কিছুটা দূরেই ওর একটা বন্ধু থাকতো যে এর বার্থডে পার্টিতে আসতে পারেনি। এরা বলে যে তাকে ফোন করা যাক, আজ তার বাড়িতে থাকবো, কারণ আর এইরকম সিচুয়েশনে আর বাড়ি যাওয়া যাবে না। কারোর মধ্যে আর কোনো এনার্জি নেই, সাহস নেই, কিচ্ছু নেই, সবাই ভেঙে পড়েছে। কৃষ্ণা তার বন্ধুকে ফোন করে। তো কৃষ্ণা তার বন্ধুকে বলে, ভাই আমাদের আগে যে পিকনিক স্পট ছিল ওই পিকনিক স্পটের আগে যে জঙ্গলটা আছে আমরা ওই জঙ্গলটায় এসেছিলাম আর ওখানে আমাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, আমরা খুব ভয় পেয়ে আছি ভাই। তোর বন্ধু কি বলে, ভাই যেখানে আছিস যে পরিস্থিতি আছিস না কেন যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে চলে আয় আর আমার বাড়ি চলে আয়। কিছুদিন আগে ওখানে একটা খুব ভয়ানক কাণ্ড ঘটেছে। ও বলে, ভাই ফোনে এত কিছু বলা সম্ভব নয়, তাড়াতাড়ি আমার বাড়ির কাছে চলে আয়, ওখানে এসে তোকে সামনাসামনি সমস্ত ঘটনা খুলে বলবো। এরা গাড়িটাকে টার্ন নেয় আর ওর বাড়ির কাছে চলে যায়। এখনও পর্যন্ত কিন্তু বিবেকের জ্ঞান ফেরেনি। কৃষ্ণার বন্ধুর নাম হচ্ছে রাহুল। তারা রাহুলের বাড়ির কাছে পৌঁছে যায় এবং রাহুলকে পিক আপ করে নেয় গাড়িতে, কারণ এদের বাড়িতে থাকলে হবে না, কারণ বিবেককে হসপিটালাইজ করতে হবে আর এদের কারোর মধ্যে এখন আর সাহস নেই। বাড়ির কাউকে বলা যাবে না, কারণ বাড়ির যে পার্টি চলছে সেই পার্টিটা খারাপ হয়ে যাবে। এরা গাড়িটাকে হসপিটালের দিকে মোড় নিয়ে নেয় আর রানিং গাড়িতে রাহুল জানায় সবাইকে, তোমরা কি জানো না আজ থেকে 7 দিন আগে ওখানে কী হয়েছে? সমস্ত কিছু জেনেও তোমরা ওই জঙ্গলের দিকে গিয়েছো? না ভাই জানি না, কী হয়েছে ওখানে? 7 দিন আগে আশু নামের একজন ছেলে ছিল, সে ওই পুরনো বস্তিতে থাকতো, জঙ্গলের পাশেই একটা বস্তি আছে ওখানে থাকতো। কোনো কাজে সে জঙ্গলের দিকে এসেছিল। ও হয়তো কারো কাছে লিফট চেয়েছিল, আর যাদের কাছে ও লিফট চেয়েছিল ওরা গুন্ডা বদমাস টাইপের লোক ছিল। ওরা আশুকে খুব মারপিট করে এবং ওর কাছে যে সমস্ত জিনিস ছিল সমস্ত কিছু ছিনিয়ে নেয় আর ওর মাথায় পাথরের আঘাত দিয়ে ছেঁচে ওকে মেরে ফেলে। অন দ্য স্পট আশুর মৃত্যু হয়ে যায়। এই ঘটনা ঘটার 3-4 দিন পর থেকেই মানুষজনকে ওখানে একটা ছেলেকে রাত্রিবেলায় দেখতে পাওয়া যায়, আর সাথে আজব অদ্ভুত ধরনের ক্রিয়েচারও দেখতে পাওয়া যায়, যেগুলো খুব হিংস্র প্রকৃতির দেখে মনে হয়। তোমরা কি জানো না নাকি? প্রায় পুরো স্টেট জেনে গেছে এই ঘটনার কথা, আর তোমরা জানো না? এসব কথা হচ্ছিল এবং এসব কথা হতে হতেই হসপিটালে চলে আসে এরা, এবং হসপিটালে এরা এমার্জেন্সি ওয়ার্ডে বিবেককে ভর্তি করে দেয়। হসপিটালে ডাক্তার দেখেই ডাক্তার বলে যে এর অবস্থা একদম স্টেবল নয়, ইমিডিয়েটলি বাড়ির লোকজনদেরকে ডেকে নিয়ে আসুন। এর হার্টবিট একদম ডাউন হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে। বাড়ির লোককে ফোন করতে বাধ্য হয়ে এরা, বাড়ির লোকও চলে আসে কিছুক্ষণের মধ্যে। এদের প্রত্যেককেই খুব বোকা খেতে হয়। 3 দিন পর্যন্ত বিবেকের ট্রিটমেন্ট চলে এবং বিবেক ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু বাড়িতে আসার পর ঘটনা উল্টো দিকে মোড় নেয়। বিবেক হঠাৎ করে যেন গায়েব হয়ে যাচ্ছিল, কোথায় যাচ্ছিল তার কোনো কিছু মাথায় থাকছে না। হঠাৎ করে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, গ্রামের বাইরে চলে যাচ্ছে। একদিন তো রাত 12টার কাছাকাছি আছে, ও ছাদের যে কার্নিস হয় না ওখানে দাঁড়িয়ে যেন নিচের দিকে তাকিয়ে আছে, যেন ওখান থেকে স্টেপ জাম্প করে লাফ দিয়ে সুইসাইড করবে সেরকম। এটা বিবেকের ভাই ওকে দেখতে পায় এবং ওকে ওখান থেকে টেনে নিয়ে আসে রুমের মধ্যে। কিন্তু যখন বিবেককে এই সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয় তো বিবেক বলে যে আমি তো ওখানে কিছু যাইনি, আমার তো কিছু মনেই পড়ছে না ওখানে। এরপর ওর পরিবারের লোকজন বুঝতে পারে যে বিবেকের শুদ্ধিকরণের প্রয়োজন আছে, কারণ ওই যে আত্মাটা এদের পিছনে লেগেছিল সে এখনও পুরোপুরিভাবে একে ছেড়ে যায়নি, তার কবলেই আছে এখনও বিবেক। এরা মানে যে বিবেকের পরিবার ছিল এরা বিবেককে একটা তান্ত্রিকের কাছে নিয়ে যায়। ওই তান্ত্রিক একটা যজ্ঞ করে এবং ওখান থেকে একটা তাবিজ দেয় বিবেককে, আর বলে এই তাবিজটা 1 বছর যে কোনো সিচুয়েশনে আসুক না কেন যেন তাবিজটা না খোলে, এবং ধীরে ধীরে বিবেকের সাথে এইসব ঘটনা যে ঘটছিল সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বিবেক আজ একটা
নর্মাল লাইফ জীবনযাপন করছে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের স্টোরি এ পর্যন্তই।